এখন ওই স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে বসে আছে। আর বসে আছে বলে শেখ হাসিনা এই বক্তব্য প্রচার করার সাহস পায় যে সে নাকি খুব কাছাকাছি আছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও তাই চায়, তুমি খুব তাড়াতাড়ি আসো এবং তোমাকে জবাবদিহিতার মুখোমুখি বাংলাদেশের মানুষ করতে চায়। এই ইউনিটি ধ্বংস করবার জন্য প্রতিবেশী দেশ থেকে এই মহিলাটি বসে এবং তার দোসররা বসে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমি বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের ছাত্র জনতাকে যারা এই আন্দোলনকে মঞ্চিরে মকসুদে পৌঁছে দিয়েছে তাদের প্রতি আমি অনুরোধ করব, ইউনিটিকে নষ্ট করা যাবে না। আপনার নিজের পরিচয়ে পরিচিত হতে হবে। আমি অমুক ভাইয়ের লোক, অমুক ভাই আপনাকে সালাম দিয়েছে, অমুক ভাই দেখা করতে বলেছে। এইসব সংস্কৃতি আপনাদেরকে পেছনে ফেলে নিজের আইডেন্টিটি নিয়ে আমি কি এবং আমি কি করতে পারি সেটা নিয়ে সামনে যেতে হবে। বাংলাদেশের মানুষের সৌভাগ্য, আমি বলবো যে বাংলাদেশের বর্তমান সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, যার নামের পরিচয়ে আমরা নিজেরাও কিন্তু বিশ্ব সভায় আলোকিত হয়েছি। দুটি উদাহরণ দিতে পারি। যখন প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি আপনারা জানেন ইউনাইটেড নেশনসের তিনি একজন গ্লোবাল অ্যাম্বাসেডর ছিলেন, তিনি যখন আজকে তিনি এই সময়ে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবেন সরকার প্রধান হিসেবে, কিন্তু জাতিসংঘের প্রতিটি অধিবেশনে তিনি একজন এক্সপার্ট রেসপেক্টেড মানুষ হিসেবে তিনি বহুবার অংশগ্রহণ করেছেন। একটি অনুষ্ঠান থেকে আমি যখন দেখলাম যে তার এক অনুষ্ঠানে তিনি বক্তৃতা করছিলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম। আমার পাশেই ছিলেন একটি বয়স্ক দুজন ভদ্র মহিলা, দুজন মানুষ, একজন ভদ্র মহিলা, একজন ভদ্র মহোদয়। তারা প্রায় 70 বয়স্ক, অবশ্যই তারা শ্বেতাঙ্গ মানুষ। প্রফেসর ইউনূস যখন তার বক্তৃতা রাখছিলেন তখন দেখি ওই দুইজন মানুষের চোখ দিয়ে টোল টোল করে পানি পড়ছে। আমার মনে হচ্ছিল যে প্রফেসর ইউনূস যে বক্তৃতা রাখছেন এটি কিন্তু কান্নার কোনো বিষয় নয়, মানে ওই মুহূর্তে, কিন্তু তারা কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম অনুষ্ঠান শেষে যে আপনারা কাঁদছিলেন কেন প্রফেসর ইউনূস যখন বক্তৃতা করছিলেন? উনি বলেন যে উই ক্যান বিলিভ প্রফেসর ইউনূস স্পিকিং ইন ফ্রন্ট অফ আস। এই জন্য আমরা কাঁদছি যে প্রফেসর ইউনূসের বক্তব্য, ব্যাংকার অফ দ্য পুয়ার, তার বক্তব্য আমরা সামনে থেকে শুনতে পাচ্ছি। এইরকম একটা রেসপেক্টেড জায়গায়, সম্মানের জায়গায় আপনাদের যে আপদকালীন অভিভাবক, আমি বলবো এই ট্রানজিশনের যিনি দায়িত্ব নিয়েছেন, একটি বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই বিপ্লবী সরকারের যিনি প্রধান হয়েছেন তার অবস্থান সারা গ্লোবালে। পক্ষান্তরে শেখ হাসিনা যখন সেখানে যেত তার বিশাল বহর নিয়ে, 200 জনের বিহর নিয়ে, তো আমি বললাম যে ও ইউ আর ফ্রম বাংলাদেশ? বলতেছে আর ইউ ফ্রম বাংলাদেশ? ইয়েস আই এম ফ্রম। ও দিস লেডি ইজ ইওর প্রাইম মিনিস্টার? ও মাই গড, সাচ এ ওম্যান। মানে এইভাবে ঘৃণার চোখে, বিদ্রুপের চোখে এই মহিলাটিকে দেখা হতো সারা গ্লোবাল প্ল্যাটফর্মে। তো আমরা অবশ্য বলতাম না সে আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা সংগ্রাম করছি। তো যখন প্রফেসর ইউনূসের নেতৃত্বে এরকম একটি সরকার গঠিত হয়েছে, আমি রবীন্দ্রনাথের একটি কথা আছে, তোমার পতাকা যাহারে দাও তাহারে পরিবার করে শক্তি। আপনারা যে যে দায়িত্বটুকু পেয়েছেন, এই দায়িত্বটুকু কিন্তু এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, ছাত্র জনতার একটি আমানতদারি। প্রত্যেকটি উপদেষ্টা পরিষদের সদস্যকে এটি খেয়াল রাখতে হবে, এই আমানতদারির খেয়ানত যাতে না হয়। স্বৈরাচারের প্রেতাত্মারা, ফ্যাসিস্টের দোসররা কোন ধরনের আন্দোলনে আপনাদের মধ্যে যাতে মিশে যেতে না পারে। ফ্যাসিস্টদের সঙ্গে, স্বৈরাচারের সঙ্গে আপোষ করে বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা অসম্ভব। সুতরাং আমার এটিও মনে রাখতে হবে যে এখানে কার অংশগ্রহণ বেশি ছিল, কার অংশগ্রহণ কম ছিল, এই বিভেদে না যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় দরকার, প্রয়োজন সেটি হচ্ছে একটি জাতীয় ঐক্য। যে বাংলাদেশের অভ্যুত্থান ঘটেছিল একটি সশস্ত্র সংগ্রাম এবং বিপ্লবের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে,
যার চেতনা ছিল বাংলাদেশ একটি বৈষম্যহীন রাষ্ট্র থাকবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, আমাদের অধিকার আমরা ফিরে পাবো, সেই বাংলাদেশকে কিভাবে এই তাবেদার ফ্যাসিস্ট সরকার 15টি বছর যেভাবে মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল, মানুষের অধিকারগুলোকে, মানুষের বেঁচে থাকা অধিকারগুলোকে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। আমি এই দিকে যাবো না, সেটি চর্বিত চর্বণ হবে, কারণ আপনারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। অনেকে বলছিলেন যে আমরা যারা বাইরে থেকে কাজ করার সুযোগ হয়েছে, আমি কালকেও বলেছি যে আমরা কিন্তু একটা সুবিধাজনক স্থান থেকে কথা বলেছি, অর্থাৎ আমার ব্যক্তিগত নিরাপত্তাটা কিন্তু সেখানে হুমকির মধ্যে ছিল না, যদিও আমাদের পরিবারের হুমকির মধ্যে ছিল, আমি পরিবারের বিষয়টি সামনে আনতে চাই না। কিন্তু আপনারা যারা প্রত্যেকে বাংলাদেশে থাকা এবং বাংলাদেশের থেকে মুক্ত মতের চর্চা করা, এটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় বীরত্ব। এই বীরত্ব যারা দেখিয়েছে তারাই বীরশ্রেষ্ঠ আমি মনে করি। এবং এই বীরত্ব দেখাতে গিয়ে যাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে তারাই হচ্ছে সবচেয়ে বড় বীর শ্রেষ্ঠ, এবং তারা তাদের আজকের এই দিনে তাদের জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাহীদি যাতে মর্যাদা দান করেন সেটি প্রার্থনা করছি। বাংলাদেশের 15 বছরের যে শাসন, 15 বছরের যে শোষণ, এটি কিন্তু একদিনে অর্জিত হয়নি। এই যে অর্জন, এটি একটি দীর্ঘ সংগ্রামের ফসল। বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, রাতের আধারে তুলে নেওয়া হয়েছে, এবং বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত একটি ভয়ের মধ্যে, একটি ভীতির সংস্কৃতি চালু করা হয়েছিল। প্রতিনিয়ত মানুষ আজকে উঠতো, এই বুঝি কোনো মাইক্রোবাস আমাকে ফলো করছে, এই বুঝি আমাকে তুলে নিয়ে যাবে, এই বুঝি হয়তো আমাকে ইলিয়াস আলীর ভাগ্য বরণ করতে হতে পারে। এইরকম একটি ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিটি মানুষকে জীবনযাপন করতে হয়েছে। কিন্তু সব শেষের সফলতা যেটি, সেটিও আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতে হবে, স্মরণ করতে হবে। প্রায় হাজার ছাত্র, যাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, যারা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, কেবল তারা চেয়েছিল একটি সাধারণ অধিকার। এই অধিকার চাইতে গিয়ে শেখ হাসিনার যে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়ে 1000-এরও বেশি ছাত্রের জীবন কেড়ে নেওয়া হয়েছে। আমরা হয়তো সেখানে এখন হয়তো একটু আনন্দ উল্লাস করছি, আমরা হয়তো তৃপ্তির প্রকাশ করছি, কিন্তু এবার ভাবুন ওই পরিবারের কথা, যে যার গেছে সে জানে সে কি হারিয়েছে। এখনো সে তার মা অপেক্ষা করছে, এই বুঝি তার ছেলে ফিরবে। স্ত্রী হয়তো অপেক্ষা করছে তার স্বামীকে ফিরে পাবে, তার অবুঝ সন্তানটিকে সে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, মিথ্যে সান্ত্বনা, মিথ্যে আশ্বাস। এই পরিবারগুলো যে হারিয়েছে, যে স্যাক্রিফাইস, এটি হচ্ছে সবচেয়ে বড় স্যাক্রিফাইস, এটি হচ্ছে সবচেয়ে বড় বিসর্জন। আমি আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সমস্ত ছাত্রদেরকে, যাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ, অর্জিত হয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা, হাসিনা মুক্ত বাংলাদেশ। এখনো কিন্তু আমাদের, যেটি অনেকে বলছিলেন, আমাদের সবুজ ভাই, আব্দুল্লাহ ভাই, আব্বাস ভাই, অনেকে বলেছেন, ইলিয়াস খান, যে তা এই অর্জন, এই আমাদের, আমরা এখন যদি বলি, মনে করি যে আমাদের সবকিছু অর্জিত হয়েছে, সেটি কিন্তু ভাবলে চলবে না। এবং কোন এই সোসাইটিকে আমরা ইনক্লুসিভ সোসাইটি বলছি, যে পরিবর্তন, যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে ছাত্ররা নেমেছে, রক্ত দিয়েছে, সুতরাং সেইখানে কোন ধরনের ভেদাভেদ, দ্বন্দ্ব, কলহ, বৈষম্য রাখা যাবে না। বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে হবে। আমাদের আচরণগত পরিবর্তনও দরকার। একটি দেশে পরিবর্তন তখনই সম্ভব যখন আপনি আচরণগত পরিবর্তন করতে পারবেন। এবং এই যে ফুল দেওয়ার যে একটা প্রবণতা, আমি আসলে কাউকে হার্ট করতে চাই না, তবে এইটাও খুব ভালো লক্ষণ নয় যে পরিবর্তনের কথা আমরা চাইছি, যে পরিবর্তনের প্রত্যাশা আমরা করছি, যে আমি একটা ফুল দিয়ে আমি একটা সোশ্যাল মিডিয়াতে এটি দিয়ে দিলাম, কিন্তু ভাবতে হবে এই সোশ্যাল মিডিয়াটি দেখছে আবু সাইদের মা, হয়তো এই সোশ্যাল মিডিয়াটি হয়তো দেখছে রেসিডেন্সিয়াল মডেলের সেই অরুণ ছাত্রটির মা, তখন তার মনের কি আকুতি হতে পারে সেটি আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে। সুতরাং আবেগের বশে
ঝোঁকের বসে আমরা কিন্তু আমাদের বিবেক বোধকে আমরা আমাদের এই যে সহানুভূতি সহমর্মিতা সেটাকে আমরা যাতে বিসর্জন না দিই সেটিও আপনাদেরকে মনে রাখতে হবে।